গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরো 4 জন। এদিকে 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে MNU ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হলে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরে গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। 2 ঘন্টা পর দুপুর 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, কোন পর্যায়ে আছে এবং হতাহতদের বিষয়ে জানতে চাই, কিভাবে সূত্রপাত হলো আগুন? দেখুন, আমি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুপুর 1:30টার দিকে শ্রীপুরের ভাগনাহাটি এলাকায় MNU নামের একটি কারখানায় যেখানে এখানে বোতাম তৈরি করা হচ্ছিল, সেই কারখানায় আগুন লাগে এবং আগুনের পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এবং আমরা যেটি খবর নিয়ে জেনেছি যে 4টার কিছু আগে সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং এখন যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু আগুন সর্বশেষ নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের যারা দমকল কর্মী রয়েছেন তারা ডাম্পিং এর যে কাজটি সেটি করছেন। আমরা এর মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জেনেছি যে এখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা আছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ পরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবে বলে আমরা ফায়ার সার্ভিস থেকে জেনেছি। এবং আপনি জানেন যে এই যে কারখানাটি রয়েছে এখানে বিপুল পরিমাণ কেমিক্যাল ছিল এবং যখনই আগুন লাগে তখনই কিন্তু যে কেমিক্যাল রাখা যে ড্রামগুলো ছিল সেগুলো একের পর এক বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে আগুনের যে লেনিহান শিখা সেটি কিন্তু খুবই ব্যাপ্তিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ফায়ার সার্ভিসের পক্ষে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণ আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং ফায়ার সার্ভিস আমরা যেটি দেখেছি যে এখন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি সেই বক্তব্য নেওয়ার জন্য এবং সেই বক্তব্যের মাধ্যমে আসলে বলা যাবে যে এখানে কি হয়েছিল মূলত। আমি এখন সেই ফায়ার সার্ভিসের কর্মকর্তার যে বক্তব্য সেটি নেওয়ার জন্য চেষ্টা করছি। এলাকাটা ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যায় এবং আমিও এখানে ছিলাম পাশেই একটা স্টেশনে। সো আমি 2টার মধ্যে এখানে চলে আসি। আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায় 1:56-তে, 1:40-এ মেসেজ পেয়ে 1:56-তে পৌঁছায়। আমি এখানে 2টা দিয়ে পৌঁছাই এবং এরপরে আমাদের পর্যায়ক্রমে রাজেন্দ্রপুর থেকে 2টা ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে 3টা ইউনিট, 7টা ইউনিট এখানে এসে আগুনে নিয়ন্ত্রণের কাজ করে। আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যারা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। তো এই ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত। আমরা আসার আগে শুনেছি এখানে 2-3 জন আহত হয়েছে, বাট আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই, তারা হয়তো আমরা আসার আগে চলে গিয়েছে। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করবে সংস্কার কমিশন। আর কোন দল নির্বাচনে আসবে না আসবে না তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দুপুরে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে মত বিনিময়ে কথা বলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় তিনি আরো জানান, বর্তমান নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও সংস্কার কমিশনের সাথে তা সাংঘর্ষিক নয়। যোগ্য ও সঠিক লোক দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচনও কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা জানান কমিশন প্রধান। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরা সহ প্রশাসনকে নির্বাচনে ব্যবহার না করার আহ্বান জানান। যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দল নিরপেক্ষ ব্যক্তি। তো তারা যাদের নাম প্রস্তাব করেছে তাদের থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা, আমরা বিশ্বাস করতে চাই তারা সঠিক ব্যক্তি, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক স্থানে বাস সহ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। এছাড়া মধ্যরাতে চাঁদপুরে মেঘনা নদীতে সংঘর্ষ হয়েছে দুটি লঞ্চের মধ্যে। ঘন কুয়াশার দেখা মিলছে সারা দেশেই। বৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি যানবাহন। ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাক বিকল হলে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। কেউটখালীতে সংঘর্ষ হয় দুটি বাসের। এছাড়াও রোববার ভোরের দিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘটে একাধিক সংঘর্ষের ঘটনা। তো এত কুয়াশা রাস্তায় গাড়ি সিরিয়ালে মারি খাইছে, আমার পিছনে আমার আগে ইনা পরিবহন মারি খাইছে, কভার মারি, মানে ভাই কি করবো ভাই। হঠাৎ করে সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমরা আগে থেকে জানি না, এবার হঠাৎ করে মনে করেন যে সামনে পুরো চেষ্টা। পুলিশ জানায় মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে সংঘর্ষের ঘটনায় বাস সহ অন্তত 7টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘটে হতাহতের ঘটনাও। কাভার ট্রেন, অজ্ঞাতনামা বাস এবং মাইক্রো তিনটা চলে যায়, কিন্তু এই বাসের পিছনে এই সাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়, সাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় হলো এনা পরিবহন, এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় হলো আমাদের গোল্ডেন লাইন পরিবহন। এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ঢাকা বরিশাল রুটের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেমন কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেক ঘন কুয়াশা ছিল, তার পরবর্তীতে আওলাদের মেইন চালক যে সে চালায়নি। হঠাৎ করে মানে এমন একটা আওয়াজ হয়েছে যে লঞ্চ একবার আমরা ছিটকে পড়ে গেছি। আওলাদ 10-এর মনে করে তলা ফাইটে গেছে, সামনে পানি আছে, এই কারণে লঞ্চ বন্ধ আছিল। পরে আমাকে এই লঞ্চটা রিসিভ করে আনছে। এই ঘটনায় 2 লঞ্চের 4 মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে BIWTA। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনা বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা? আর আরেকটি জিনিস, যে শীতকালে তো কুয়াশা থাকবে, তো সেই ক্ষেত্রে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য হাইওয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে বা নির্দেশনা দিয়েছে? এই মুহূর্তে যান চলাচল আগের চাইতে অনেকটা স্বাভাবিক। আর সকালেও ভোরের দিকে যখন দুর্ঘটনাগুলো ঘটেছিল সেই দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে যেটি লক্ষ্য করা গেছে যে হাইওয়েতে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারলেও বিঘ্ন ঘটেছিল, কিন্তু হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আর এই দুর্ঘটনাগুলো এমনভাবে ঘটেছে যে 10 কিলোমিটারের মধ্যে প্রায় 5টি দুর্ঘটনা ঘটেছে। 7টি বাস, একটি প্রাইভেট কার এবং একটি ট্রাক দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে থাকার কারণে পেছন থেকে আরেকটি বাস এসে এবং তার পেছনে আরেকটি প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা দিলে প্রাইভেট কারের যিনি চালক ফরহাদ তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালে নেবার পর। আর এখন যে বাসগুলোকে আমরা হাসারা হাইওয়ে থানার সামনে যে আমরা লক্ষ্য করছি, ফাঁড়ির সামনে বাসগুলোকে এনে জমা করা হয়েছে, সেগুলোকে জব্দ করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। আর হাইওয়ে পুলিশ যেটি বলছেন, এটি সম্পূর্ণ অসতর্কতার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে বলে তারা মনে করছেন, যার কারণে তারা বলছেন যে এই ধরনের যখনই ঘন কুয়াশা থাকবে তখন তারা সতর্ক করছেন যেন হেডলাইট ব্যবহার করা হয় এবং পাশাপাশি গাড়ির গতি কমিয়ে চালানো হয়। কিন্তু ড্রাইভারদের অসতর্কতাকেই তারা এখন দুষছেন। আর একই সাথে যেটি বলবো যে গতির কথাটি যেটি বলছিলাম, যে সকালে ঘন কুয়াশা থাকলেও দুপুরে দিকে কিন্তু কুয়াশা কেটে গিয়েছিল। যখন এই উদ্ধার অভিযানগুলো চলছিল ঠিক তখনই কিন্তু আরও একটি দুর্ঘটনা ঘটে কেওয়াটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং সেটি কিন্তু রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। তো ফায়ার সার্ভিস এবং পুলিশ যেটি বলছে, আইন পুলিশ বলছে যে সম্পূর্ণ গতির কারণেই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো প্রতিদিনই ঘটছে। তো মুন্সিগঞ্জের হাইওয়ের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এই ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র কোনো ব্যবস্থা গ্রহণ করে কিন্তু এর সমাধান করা যাবে না। সমাধান করবার জন্য কিন্তু সতর্কতা থাকতে হবে সর্বস্তরের, ড্রাইভার থেকে শুরু করে সকলের কিন্তু একটা সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে বলে তারা মনে করছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। নাটোরের লালপুরে চলন্ত ট্রেনে ব্রেক জ্যাম হয়ে আগুনের ঘটনা ঘটেছে। গতরাতে আজিমনগর রেলওয়ে স্টেশনের মহিষখোলা এলাকায় এই ঘটনাটি ঘটে, তবে কেউ হতাহত হননি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদানি এক্সপ্রেস ট্রেনটি মহিষখোলা এলাকায় পৌঁছালে ট্রেনের নিচ থেকে ধোঁয়া বের হয়। বিষয়টি ট্রেনের যাত্রী ও টিটি দেখতে পেয়ে চালককে জানান। পরে ট্রেন থামিয়ে দেখা যায় ট্রেনটির ব্রেক জ্যাম হয়ে সেখানে আগুন ধরে যায়। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় পর আগুন নিভে গেলে ট্রেনটি ছেড়ে যায়। নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে নির্দেশ দেন। সকাল 10টার দিকে 3 আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুন, তার 2 বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে ন্যায় বিচারের দাবিতে সকাল থেকে জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরা। পাঁচ দিনের পরিবর্তে তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আমরা চাই এই মামলাটি সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত হলে এই মামলাটি 302 ধারায় টার্ন করবে এবং তাদের সাজা ইনশাল্লাহ হবে। নাটোরের মহাশ্মশানে সেবায়েত তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের ছেলে তপু কুমার দাস বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার একদিন পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছেন তারা। শুক্রবার রাতে কাশীপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে ডাকাতের হামলায় সেবায়েত তরুণ দাস নিহত হন। এ সময় মন্দিরের দানবাক্স ও কয়েকটি ঘরের জিনিসপত্র লুট করে ডাকাতরা। মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে। আমার বিশ্বাস আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই মামলার মূল রহস্য উদ্ঘাটন করে আসামি গ্রেপ্তারে সক্ষম হব। মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে রুহুল আমিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত ওই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত 11:30টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধার মানিক গ্রামে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ রুহুল আমিন কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। শনিবার রাত 11:30টার দিকে বাড়ির আঙিনায় বসেছিলেন রুহুল আমিন। এ সময় একই গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুর সহ কয়েকজন অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাশকতার পৃথক মামলায় যশোরের আদালতে আওয়ামী লীগের 221 জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে 179 জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা যায়, দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নাশকতার মামলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের 153 জন ও সদর উপজেলার নাশকতার মামলায় 26 জন সহ মোট 179 জন নেতাকর্মী আত্মসমর্পণ করে। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এদিকে কেশবপুরের অন্য আরেকটি নাশকতার মামলায় 42 জন নেতাকর্মী আদালত আত্মসমর্পণ করলে তাদের জামিন মঞ্জুর করে আদালত। চট্টগ্রাম বন্দরের NCT-2 জেটিতে নোঙর করেছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ MV ইওয়ান জিয়ান ফা ঝং। দুপুর 2টার দিকে জেটিতে পৌঁছায় জাহাজটি। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, জাহাজটিতে এবার কি কি চালান এসেছে, কি কি পণ্যদ্রব্য এসেছে এবং কত সময় এটি বাংলাদেশে অবস্থান করবে? বেলা 3:30টার সময় NCT-2 জেটিতে এই জাহাজটি এসে পৌঁছায়। মূলত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জাহাজটি ইয়ান জিয়াং ফা জান যে জাহাজটি, সেটি এখন NCT-2 জেটিতে অবস্থান করছে এবং এখানে ইতিমধ্যে এটি নোঙর করে এটির যে পণ্য জাহাজ থেকে নামানোর যে কার্যক্রম বা খালাসের কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো বন্দর কর্তৃপক্ষ এবং আমরা যেটি এই জাহাজের যারা
স্থানীয় এজেন্ট তারা যেটি বলছেন যে মূলত গতবার অর্থাৎ প্রায় 1 মাস 5 দিন আগে এই জাহাজটি সরাসরি দুবাই থেকে করাচি হয়ে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছিল এবং সেই সময় এটি করাচি থেকে অন্তত 370 কন্টেইনারের মতো পণ্য নিয়ে এসেছিল। এবার সেই সংখ্যাটি প্রায় ডাবল। এবার এই জাহাজটিতে ইতিমধ্যে 811টি কন্টেইনার রয়েছে, এর মধ্যে দুবাইয়ের 105টি, বাকি কন্টেইনারগুলো কিন্তু করাচি থেকে তোলা হয়েছে এবং যেই পণ্যগুলো আসছে এর মধ্যে কাঁচ তৈরির কাঁচামাল, বিশেষ করে ডলোমাইট, এছাড়া পরিশোধিত চিনি আছে, এর বাইরে খেজুর আছে, আলু আছে, এছাড়া আরও দুবাই থেকেও বিভিন্ন মেশিনারিজ এবং লুব অয়েল এসেছে। করাচি থেকে বা অর্থাৎ পাকিস্তান থেকে তৈরি পোশাক খাতের বেশ কিছু কাঁচামালও এসেছে, অর্থাৎ কাপড়ও এসেছে। তো এই জাহাজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, শিপিং এজেন্ট বা অন্যান্য যে পরিচালনাকারী প্রতিষ্ঠান, মূলত তারা বলছেন যে এখন থেকে জাহাজটি প্রতি 38 থেকে 42 দিন পর পর এটি চট্টগ্রাম বন্দর থেকে অর্থাৎ যে জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে যাতায়াত করবে এবং এটি আজকে যে জাহাজটি এটি প্রায় আরো 2 দিন সময় লাগবে পণ্যগুলো নামাতে। আবার এখান থেকে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 600টি কন্টেইনার নিয়ে এটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই লাইনটি মূলত দুবাই, করাচি, চট্টগ্রাম হয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই এলাকাটি বা এই রুটটি ধরেই এটি চলবে এবং প্রতি 48 থেকে 42 দিন লাগবে চট্টগ্রাম বন্দরে প্রতিবার এটি আসতে। তো এর মধ্য দিয়ে আসলে যেটি হচ্ছে যে পাকিস্তানের সাথে নতুন করে একটি বাণিজ্যিক সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এর আগেও যদিও পাকিস্তানের সাথে এ ধরনের পণ্য আনা নেওয়ার কার্যক্রমটি ছিল, তবে সেটি ট্রান্সশিপমেন্ট বন্দর ঘুরে আসতো। এখন কিন্তু সেটি বন্ধ হচ্ছে। এখন সরাসরি এতে 7 থেকে 8 দিনের মতো সাশ্রয় হচ্ছে সময় আমদানিকারকদের। তার প্রভাব অর্থাৎ খরচ কমার একটি প্রভাব রয়েছে। এছাড়া এর ফলে যে পণ্যগুলো আসছে তার উপরে একটি দামের উপর একটি প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে হামলা চালানো, ছাত্রীদের দলীয় স্লোগান দিতে বাধ্য করা সহ নানা অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরো 27 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের 535তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধের ধরন ও মাত্রাভেদে 6 জনকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল, 5 জনকে 2 বছরের জন্য, 4 জনকে 1 বছরের জন্য ও 3 জনকে 1 সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। বাকিদের হলের সিট বাতিল ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সরাসরি হামলা, ইন্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, হলে সিট বাণিজ্য, র্যাগিং এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা উল্লেখযোগ্য। শাস্তি হলে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে, যে তারা সুষ্ঠু শান্তিভাবে এই ক্যাম্পাসে থাকতে পারবে। নিশ্চয়তাটুকু পাচ্ছি, এটাতে আমরা নিজের অনেক সেফভাবে ঘোরাঘুরি করতে পারছি, চলাচল করতে পারছি। অ্যান্টি র্যাগিং যে ক্যাম্পেইন চলছে বা এটার যে শাস্তি দেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে ফার্স্ট ইয়ারদের জন্য এটা সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। যারা রাজনীতির সাথে জড়িত হয় এবং সেই রাজনৈতিক ক্ষমতাটাকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে নিপীড়ন করে, তো তাদের জন্য একটা বড় মেসেজ যাচ্ছে যে না, এইভাবে চলতে পারে না আর কি। এখানে লেখাপড়া করতে এসে তারা লেখাপড়া করবে, তারা জ্ঞান চর্চা করবে, তারা তাদের মুক্ত চিন্তার যে চর্চাটা সেটি করবে, কিন্তু কোনোভাবে কারোর প্রতি নিপীড়ন, নির্যাতন এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। নওগাঁয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ 9 দফা দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বেলা 11টা থেকে 1 ঘন্টায় কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, জেলায় দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সন্ত্রাসীদের অবাধ তৎপরতা বেড়ে চলেছে। কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই রোধে ও অপরাধী গ্রেপ্তারে পুলিশ নিষ্ক্রিয়। আগামী 7 দিনের মধ্যে পুলিশের রাজনৈতিক লেজুর বৃত্তি ও অর্থনৈতিক সুবিধা নেওয়া বন্ধ না হলে জেলার 11 থানা ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে পুলিশ সুপার তাদের দাবি পূরণে আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। চাঁদাবাজির কোনো কিছু কমে নাই, থানাতে গেলে মামলা নেওয়া হচ্ছে না, এই ভাইয়ের রেফারেন্স ওই ভাইয়ের রেফারেন্সে মামলার এজাহারভুক্ত করা হচ্ছে।
এই জায়গাগুলো তো আমরা তো চাইনি। তিনি আশ্বাস দিয়েছেন যে এটা আমাদের বাস্তবায়ন করে দেখাবে, এবং আমরা তো বলেছি যদি বাস্তবায়ন না হয় 7 দিনের মধ্যে, তাহলে আমাদের যে আরো কঠোর ভূমিকা আছে, কঠোর অবস্থান, আমরা সেগুলো অবস্থান কর্মসূচিগুলো আমরা পালন করব। নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে আমরা ছাত্র বৈষম্য বিরোধীদের সাথে এবং আপামর জনসাধারণের সাথে একযোগে একভাবে কাজ করে যাব। নওগাঁয় একটি সুন্দর সমাজ, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব। আইনের দিক থেকে আওয়ামী লীগের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় বাধা না থাকলেও ছাত্র জনতা গণহত্যাকারীদের নির্বাচনে আসতে দিবে না। দুপুরে রংপুরের শহীদদের কবর জিয়ারতকালে এই কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধীদের প্রতিরোধে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে। জুলাই বিপ্লবে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার 8 শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে দেখা করেন সংগঠনটির নেতারা। এ সময় জেলা ও বিভাগের নেতারাও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে। কুষ্টিয়ায় দোকানে দোকানে ঘুরেও মিলছে না দেশীয় সার, কোথাও পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। ভুক্তভোগীদের অভিযোগ, বিক্রেতারা সংকটের অজুহাতে বেশি দাম হাঁকছেন। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরেই চাহিদা মতো মিলছে না সার। এমন পরিস্থিতিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় ফসফেট, ড্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট দেখা দিয়েছে। এতে ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, দোকানে দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার মিলছে না। কোথাও মিললেও সংকটের অজুহাতেই বিক্রি হচ্ছে বস্তায় 200 থেকে 300 টাকা বেশি দামে। সারের যে দাম, আর সার তো আমরা পাইনি ঠিক মতো। অন্য বছরের সাহেবের বেশি, মেলা বেশি, মানে বস্তার পর 300-400 টাকার বেশি। 1100-1200 টাকা বস্তা, সেই সার এখন 1400 থেকে 1550 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না। আমাদের বরাদ্দ দিতে হবে বিসিআইসি, তারপরে আমরা মালটা পাবো। তারা বলছে ভাই মাল নেই, আমার দোকানে এসে কি আমি বলি ভাই মাল নেই, কি করার। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। মাস যাবত এই সারটার বরাদ্দ নাই, এবং কৃষকের কাছে এই বাংলা ডিএপি বা বাংলা টিএসপি সারটা অতি প্রিয় একটি সার। তারা ওইটা ফ্যাসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় এই মৌসুমে 1,25,000 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হত্যাসহ 4 মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দুপুরে খুলনার আলাদা 2 সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। এর আগে বেলা 12টায় কড়া নিরাপত্তার মধ্যে সালাম মুর্শিদিকে 4 মামলায় শো ন্যারেজ দেখিয়ে আদালতে হাজির করা হয়। জামিন শুনানি শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত চত্বরে তার পক্ষে বিপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা হামলা মামলার আসামি তিনি। গত 1 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করে র্যাব। গাজীপুরের টঙ্গী তুরাগ নদের উপর ভেঙে পড়া বেইলি ব্রিজ সংস্কার কাজ এখনো শুরু হয়নি। দুর্ঘটনার একদিন পরও উদ্ধার হয়নি পাথর বোঝাই ট্রাকটি, ফলে যানবাহন চলাচল করতে হচ্ছে বিকল্প পথে। পুলিশ জানায়, শনিবার ভোরে তুরাগ নদের উপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি বেইলি ব্রিজ পাথর বোঝাই ট্রাক সহ ভেঙে তুরাগ নদে পড়ে। দীর্ঘ সময় পার হলেও ব্রিজটি সংস্কার ও মেরামতের কাজ শুরু করেনি সড়ক ও জনপথ বিভাগ। ব্রিজটি ভেঙে পড়ায় ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলছে। এছাড়া ঢাকাগামী সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে। একটা ব্রিজ ভেঙে চলে পড়ে গেছে গা, দেখেন আরেক সাইড দিয়ে মানুষ কিভাবে যায়, দেখেন কত হাজার হাজার লোক আছে এই জায়গায়, অনেক সমস্যা হচ্ছে। আমরা তো মনে করেন রুট দিয়ে গাড়ি চালাইতে পারতাম আগে, এখন রুট দিয়ে গাড়ি চালাতে পারি না, ব্রিজ ভেঙে যাওয়াতে গাড়ি ঘুরাই দিতে হয়। এর জন্য লোকজন টাইম মতো অফিসে যাইতে পারতেছে না, লেট হয়ে যেতেছে। তাই ব্রিজটাকে দ্রুতভাবে
সংস্কার করা দরকার। সংস্কার ও প্রকল্প বাস্তবায়নে ধীর গতি, বাজেট সংকট সহ নানা কারণে দেশের 5 জেলার বিভিন্ন সড়কের বেহাল দশা। বেহাল এসব সড়ক যেমন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি সড়কগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পদ্মা ও কালনা সেতুর মাধ্যমে খুব সহজে নড়াইলে বাস, ট্রাক সহ ভারী যানবাহন প্রবেশ করতে পারছে, তবে এ ধরনের বড় যানবাহন চলাচলের জন্য নেই প্রশস্ত সড়ক। কালনা সড়ক থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত 56 কিলোমিটার সড়কের বেহাল দশা। ছোট ছোট খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে সড়ক ব্যবহারকারীরা, অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। রাস্তাটা যদি একটু বড় হয় আমাদের জন্য ভালো, দুর্ঘটনা কমবে। রাস্তা যদি এক্সটেনশন না করা হয় এগুলো বড় চ্যালেঞ্জ, এই নড়াইল জেলার জন্য বড় চ্যালেঞ্জ। এবং আপনারা দেখছেন প্রায় কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। যখন এই গাড়িগুলো এই সরু রাস্তায় ওভারটেকিং করতে যাচ্ছে তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জের তারাটিয়া থেকে সানন্দবাড়ি বাজার পর্যন্ত 11 কিলোমিটার এই সড়কটিতে প্রতিদিন 2 জেলার অন্তত 4 লাখ মানুষ চলাচল করে। দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় এই সড়কটি এখন অনেকটা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। ধীরে কাজ করে, কাজ চালু করে না। দেখা যায় যে আধা ঘন্টার রাস্তা দেখা যায় 1 ঘন্টা আগে পৌঁছাইতে। ঝিনাইদহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীণ সড়কের সংখ্যা 2357টি, যার মধ্যে 2097 কিলোমিটার কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা রয়েছে 2447 কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো সংস্কারের প্রয়োজন প্রায় 600 কোটি টাকা। এখন এই রাস্তার যে পরিস্থিতি তাতে চলার মতন যোগ্য নয়, গাড়ি ঘোড়া চলছে না, ভেঙে যাওয়া যায় না, মাথা টাথা ভেঙে যায়, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে। আমরা যদি প্রতি বছর 500 থেকে 600 কিলোমিটার রাস্তা মেরামত করতে পারি তাহলে জেলার সমস্ত পাকা রাস্তা ভালো থাকবে। আমাদের বরাদ্দ মিনিমাম যদি 3 থেকে 4 গুণ বাড়ানো যায় তাহলে সেই রাস্তাগুলো মেরামত করা সম্ভব হবে। এছাড়া বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে নোয়াখালীর 8 উপজেলায় প্রায় 2000 কিলোমিটার এবং চাঁদপুরের 8 উপজেলায় 126টি সড়ক খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোপুরি কাজ শেষ না হলেও জানুয়ারিতে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়িকে গুনতে হবে টোল। কয়েক দফা কমিয়ে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে টোলের হার। 10 ধরনের গাড়ি চলতে পারলেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না মোটরসাইকেল ও ভারী ট্রাক। আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু না হলেও কয়েক মাস থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে চলাচল করছে যানবাহন। কয়েকবার টোল হার নির্ধারণ হলেও নানা সমালোচনার পর এবার 10 ধরনের গাড়ির টোল হার চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। আমরা একটু আবার আপিল করেছিলাম মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান সরকারের আমলে। এখন বর্তমান সরকার সেটা কিন্তু খুব কনসিডারেবলি দেখেছে এবং মন্ত্রণালয় সেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে। ওই টোল যেটা নির্ধারণ করেছে এটা আগের চেয়ে অনেক কম এবং সহনীয় আছে, মানুষ দিতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে অনুমোদন পাওয়া সিএনজি অটোরিকশাকে টোল দিতে হবে 30 টাকা, কার 80 টাকা, মিনিবাসকে 200 টাকা টোল দিতে হবে। ভেহিকলগুলোকে আগে থেকেই তারা যেন আমি ওখানে গিয়ে উঠবো সেইভাবেই সে অগ্রসর হবে, আরেকজন এখান থেকে উঠবে সেইভাবে অগ্রসর হবে। তাহলে র্যাম্পগুলা ওদের সুবিধার জায়গায় নামানো দরকার। গত বছরের 14 নভেম্বর তড়িঘড়ি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়। প্রায় 4370 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 15 কিলোমিটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরার প্রাণশায়ের খালের প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই মধ্যে উচ্ছেদ হয়েছে অবৈধ স্থাপনা, পরিষ্কার করা হয়েছে ময়লা আবর্জনা। খালের দুপাশে লাগানো হয়েছে গাছ। মরিচচাপ ও বেতনা নদীর সাথে সংযোগে স্থাপনের কাজ চলছে। আগামী এপ্রিলে জোয়ার ভাটায় দৃষ্টিনন্দন হবে প্রাণশায়ের খাল, আশা সংশ্লিষ্টদের। পৌরসভার পানি নিষ্কাশন ও ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে 1869 সালে প্রাণশায়ের খাল খনন করেন জমিদার প্রাণনাথ চৌধুরী। সেই সময় এই খাল দিয়ে লঞ্চসহ বড় নৌকায় বিভিন্ন পণ্য আনা নেওয়া হতো। তবে দখলদারদের দৌরাত্ম্যে মৃতপ্রায় হয়ে পড়ে খালটি। খালের দুপাশ দখল করে নির্মাণ হয় বিভিন্ন স্থাপনা। সম্প্রতি খালের প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পৌরবাসীর আশা, প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন হবে খাল।
প্রাণসারের খালের প্রাণ কিন্তু প্রায় নিভে গিয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে এই খালের প্রাণ ফেরাতে কিন্তু বৃক্ষরোপণ এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনই দরকার খালের পরিচর্যা এবং ওইখানে যে গাছগুলি লাগানো হয়েছে এই পরিচর্যার জন্য ওর সাথে যারা সংলগ্ন দোকানদার আছেন তাদেরকে যুক্ত করে দেওয়া এবং নাগরিকদেরও একটি বড় অংশ এটি মনিটর করার জন্য দরকার। এরই মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের দুপাশে গাছ লাগানোর কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়া জনসচেতনতা বাড়াতে চলছে অভিযান। পৌরসভার অংশ যেটুকু আছে, পৌরসভার যারা প্রশাসক বা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছি যে তারা যেন এই দুই ধারে দৃষ্টিনন্দন করার জন্য যা করবেন সেটা যেন করেন। আমরা সামগ্রিকভাবে এই খালের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেতনা নদীর সাথে প্রাণসায়ের খালের সংযোগ স্থাপন করতে স্লুইস গেট সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2025 সালের এপ্রিলে খালটি দৃষ্টিনন্দন হবে বলে আশা সবার। স্লুইস নষ্ট অবস্থায় আছে, সেটিও আমরা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি যে 2025-এর ফেব্রুয়ারি নাগাদ মেরামত কাজ সম্পন্ন হলে বেতনার সাথেও যে সংযুক্তি সেটি কিন্তু স্থাপিত হবে এবং পূর্ণাঙ্গভাবে প্রাণসায়ের খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে জোয়ার ভাটার ব্যাপারটি সেটি কিন্তু অ্যাক্টিভ হবে। 14 কিলোমিটার দীর্ঘ খালটি জেলা শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে 3 দিন পর উত্তরাঞ্চলে আবার নামতে শুরু করেছে তাপমাত্রা। সেই সাথে কুয়াশার প্রকোপ বাড়ায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। বুধবার থেকে শীতের প্রকোপ কম থাকলেও আজ ভোর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ে ফের তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।